ডক্টর ইউনূসের নেতৃত্বে বিরল উচ্চতায় বাংলাদেশ ৫৪ বছরের ইতিহাসে যা ঘটেনি ৫৫তম বছরে এসে বাংলাদেশে সেটা ঘটল। বাংলাদেশ কোথায় যাচ্ছে? ডক্টর ইউনূসের যে ফরেন পলিসি, ২৪ পরবর্তী বাংলাদেশে, জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের যে মাকাম, যে হাল, ১২ ফেব্রুয়ারি যত কাছে আসছে তত যেন সংকট আরো ঘনীভূত হচ্ছে। আমাদের কাছে সবচেয়ে বেশি সন্দেহজনক মনে হচ্ছে গত ৩১ তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ভারতের শোক বার্তা বয়ে এনেছিলেন আর সে দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি এসে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন এবং তার সেই শোক বার্তাটি তারেক রহমানের হাতে হস্তান্তর করেছেন। এই পর্যন্ত হলে কোনো সমস্যা ছিল না, খুবই ভালো ছিল। কিন্তু একটাই থাকতে হয় আর সবাইকে বগি হইতে হয়, ওইটুক শ্রদ্ধা ভক্তি রাখতে হবে। হ্যাঁ, ডাক্তার শফিকুর রহমান স্যারের প্রতি ওই ভক্তি শ্রদ্ধা রাখতে হবে। উনি না বুঝাতো আর এনসিপি কে নেয় নাই। আজকে যদি এনসিপি না থাকতো, আজকে যদি বীর বিক্রম কর্নেল অলি সাহেব না আসতো, জামাতের শক্তি কি এতটা বৃদ্ধি পাইতো? নিশ্চয়ই না। উনাকে ওনার মতো রাজনীতি করতে দেন। একজনকে তো মুরব্বী মানতে হবে। সবাই মুরব্বী হইতে চাইলে হয় না স্যার। সবাইকে তো মুরব্বী হইতে চাইলে প্রবলেম হয়ে যায়। একজনের পিছনেই তো নামাজ পড়তে হয়। এই যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে শুনে আসি। ডক্টর ইউনূসের নেতৃত্বে বিরল উচ্চতায় বাংলাদেশ ৫৪ বছরের ইতিহাসে যা ঘটেনি ৫৫তম বছরে এসে বাংলাদেশে সেটা ঘটল। বাংলাদেশ কোথায় যাচ্ছে? ডক্টর ইউনূসের যে ফরেন পলিসি, ২৪ পরবর্তী বাংলাদেশে, জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের যে মাকাম, যে হাল, এই হালটা হচ্ছে, আগে ছিল বাংলাদেশ ভারতের দালাল, বাংলাদেশ মানে হাসিনা, বাংলাদেশ সরকার বাংলাদেশটাকে তো হাসিনা ময় করে ফেলেছিল, আওয়ামী লীগ ময় করে ফেলেছিল। সেই জায়গায় ভারতের একটা ভ্যাসেল স্টেট বলেন, স্যাটেলাইট স্টেট বলেন, ওই টিপে ভারত মনে করতো বাংলাদেশ তাদের একটা প্রভিন্স, যা বলবে সেটা, বাংলাদেশের কোনো স্বতন্ত্র বোধ থাকবে না। পাকিস্তানকে গালি দিতে বললে গালি দিবে, যা ইচ্ছা তা। এইটা বাংলাদেশের বৈশিষ্ট্য ছিল হাসিনা আমলে। কিন্তু এখন ডক্টর ইউনূস বাংলাদেশকে যেখানে নিয়ে যাচ্ছেন, আমি আসছি কি ঘটেছে তার আগে বলি কোথায় নিয়ে গেছে। কাতারের নাম শুনছিলেন? কাতার একটা কেমন রাষ্ট্র জানেন? কাতার হচ্ছে পুরো এশিয়া, দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া অথবা দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, এই যে রিজনগুলো বললাম, এই রিজনগুলো যত পলিটিক্যাল ঝামেলা হয়, এই ঝামেলাগুলো সেটেলমেন্টের একটা হাব হচ্ছে কাতার। এমনকি যুক্তরাষ্ট্র আফগানিস্তান যে দীর্ঘদিনের ঝামেলা, রক্তক্ষয়ী আনএন্ডিং যে ঝামেলা, যুদ্ধ, এই যুদ্ধের পরিসমাপ্তি হয়েছে কাতারের মধ্যস্থতায়। যেই তালেবানের নাম পৃথিবীর কেউ নিতে পারতো না, তাদেরকে কাতার তাদের দেশে দোহায় অফিস খোলার সুযোগ করে দিয়েছে, এবং ওই অফিস এবং যুক্তরাষ্ট্র এদের মধ্যে নানান সময় নানান নেগোসিয়েশন চলতো। একটা পর্যায়ে এসে আফগানিস্তানে স্থিতিশীলতা এসেছে। এরকম পুরো এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকটের সমাধান কাতারে বসে হতো। এখন ওই কাতারের, দক্ষিণ এশিয়ার কাতার হবে বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার দোহা হবে ঢাকা। ইউনূস সেটা করছেন কি? বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে দাঁড়াবে, বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না, বাংলাদেশের ফরেন পলিসি হবে ব্যালেন্স। বাংলাদেশ পাকিস্তানের দিকেও ঝুঁকে পড়বে না, ভারতের দিকেও ঝুঁকে পড়বে না। পাকিস্তানের সাথে যথাযথ মর্যাদার সাথে সম্পর্ক থাকবে, ফ্লাইট থাকবে, ব্যবসা থাকবে, পাকিস্তানের জাহাজ বাংলাদেশে আসবে, বাংলাদেশের জাহাজ পাকিস্তানে যাবে। আবার ভারতের সাথেও ফ্লাইট থাকবে, ভারতের জাহাজ বাংলাদেশে আসবে, বাংলাদেশের জাহাজ ভারতে যাবে, সমান। চীনের সাথেও থাকবে সেম। এর মানে কাউকে একটু কম বেশি না, সমানে সমান। যার ফলে কেউ বাংলাদেশকে ব্যবহার করতে পারবে না, কেউ বাংলাদেশকে ছোট করতে পারবে না। ইউনূস বাংলাদেশকে সেই উচ্চতায় অলরেডি কিছুটা হলেও নিয়ে এসেছেন, যার ফল আমরা দেখতে পাচ্ছি কি? খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছে, পাকিস্তানের স্পিকার এসেছে, তারা এই উসিলায় এসে এখন বৈঠক করে নানা বিষয়ে আলোচনা করছে, তাদের দ্বিপাক্ষিক কনফ্লিক্টিং বিভিন্ন বিষয়ে আলোচনা করছে। এইটি বাংলাদেশে এটা কখনো ঘটেনি যে বাংলাদেশের মাটিতে ভারত পাকিস্তানের কোন একটা বিষয়ের মীমাংসা হচ্ছে। এটা যা শুরু। এখন দেখছেন আপনারা জয়শঙ্কর আর পাকিস্তানের প্রতিনিধির মিটিং, কুশল বিনিময়, এবং দেখে ডাক দেয়া, ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্পিকার পাকিস্তানের স্পিকারকে দেখে ডাক দিচ্ছে যে ভাই সিনসি কিন্তু আপনাকে আসেন কথা বলি। তারপরে ছোটখাটো বৈঠক হয়ে গেছে এবং নানান রিজনাল নানান বিষয় নিয়ে আলোচনা করছে, তাদের বাইলেটারাল নানান বিষয় নিয়ে আলোচনা করেছে। এটা জাস্ট স্টার্টিং। সামনে শুনবেন যে ভারত পাকিস্তান যুদ্ধ মীমাংসার বৈঠকে ডক্টর ইউনূস অথবা বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান, ভারত পাকিস্তান ঝামেলা বাঁধছে ঢাকায়, ভারত পাকিস্তানের প্রতিনিধি দল ঢাকার মধ্যস্থতায় ফরেন সার্ভিস একাডেমিতে মিটিং। আপনারা এটা শুনবেন সামনে। খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে ভবিষ্যতের এই দৃশ্যের কিছুটা আমরা দেখতে পেয়েছি। অসাধারণ। তো এরকম ঘটনা বাংলাদেশে কখনো ঘটেনি। কারণ ইউনূস প্রমাণ করেছে যে পাকিস্তানও আমাদের কাছে যা, বরং ভারত তার চাইতে, এখন ভারত যেহেতু আকাম ঘটিয়েছে, গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে, গণহত্যায় মদত দিয়েছে, বাংলাদেশের মানুষকে গুম করেছে, অনেক অপরাধ করেছে, অতএব এখন পাকিস্তানকে আমরা যে মর্যাদা দিই, ভারতকে সেই মর্যাদা দিব না। কিন্তু অদূর ভবিষ্যতে ভারত পাকিস্তান
চীন সবাই সমান মর্যাদা পাবে, মর্যাদার সাথে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হবে। ইউনুস সেই বার্তা দিয়ে দিয়েছেন। কিন্তু এখন যেটা ঘটেছে, এখানে কিন্তু ইউনুস ভারতকে গুনে নাই। আমি যখন কথা রেকর্ড করছি তখন পর্যন্ত পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী, স্পিকার কিংবা আরো যারা বিদেশি প্রতিনিধি এসেছে তাদের সাথে ইউনুস মিটিং করেছেন এবং সরকারিভাবে সেই ছবি প্রচার করা হয়েছে। কিন্তু জয়শঙ্করের সাথে ইউনুস সরকারের কারো কোনো মিটিং এর ছবি এখন পর্যন্ত আমি দেখিনি। পরে হলে সেটা ভিন্ন কথা। তো এই যে এই যে গুরুত্ব দিচ্ছে না, সোফার গুরুত্ব দেয়নি, তো এটা ইউনুস সরকারের একটা স্মার্টনেস। ইউনুস বৈঠক করুক বা না করুক, জয়শঙ্কর এবং পাকিস্তানের স্পিকার তারা মিটিং করেছে। ভবিষ্যতে এই দৃশ্য দেখবেন, এটা হচ্ছে ব্যালেন্স ফরেন পলিসির আলামত। খালেদা জিয়া এটাই চেয়েছেন। এই জন্য পাকিস্তানের পক্ষ থেকে খালেদা জিয়ার মৃত্যুতে যে শোক এবং যে আবেগ দেখানো হয়েছে, এবং স্পিকার নিজে দৌড়ে এসেছেন। প্রথমে পররাষ্ট্রমন্ত্রী আসার কথা ছিল, এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী যেভাবে খালেদা জিয়াকে সম্মান জানিয়ে বিবৃতি দিয়েছেন, শোক জানিয়েছেন, এটা বিরল। কেন? যে খালেদা জিয়ার সাথে পাকিস্তানের, বিএনপির সাথে পাকিস্তানের অসাধারণ সম্পর্ক ছিল। এমনকি হাওয়া ভবনের সাথে আইএসআইয়ের কানেকশন ছিল, এটাও সত্য কথা। ওটা গোপন কিছু, গোপন সম্পর্ক ছিল, কিন্তু ওপেনলি পাকিস্তানের সাথে যথেষ্ট মর্যাদার সাথে সম্পর্ক মেনটেন করতেন বেগম খালেদা জিয়া। যার ফলে খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের ভাবে দৌড়ে এসেছে। আর ভারত আওয়ামী লীগের পক্ষে অপরাধী করতে এসেছে, আমির গোষ্ঠীকে কান পরা দিতে এসেছে। ইউনুস সরকার গুণ না। ইউনুস সরকার জয়শঙ্করের সাথে কোনো ছবি প্রচার করেন। ইউনুস সরকারের পেজে ছবি দেখি পাকিস্তান স্পিকার আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা এসেছেন পাকিস্তানের জাতীয় পরিষদ স্পিকার সরদার আয়াজ সাদিক, আরও আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার ঢাকায় খালেদা জিয়ার বাসভবনে বৈঠক করেন তারা, খবর জিও নিউজে। এর মানে তারা বৈঠক করেছেন। তো বাংলাদেশ এখন প্রতিবেশী দুই যুদ্ধপ্রবণ দেশের বৈঠকের একটা জায়গা। এটা একটা ইনসিডেন্টাল বৈঠক, কিন্তু এটা আলামত যে সামনে পরিকল্পিতভাবে বৈঠক হতে পারে। 2025 সালে মে মাসে পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধের পর প্রথমবারের মতো এ ধরনের বৈঠক হলো। খালেদা জিয়ার বাসভবনে হাসি মুখে হাত মেলান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। এটা ইউনুসের বাংলাদেশই সম্ভব। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত, যদিও এই অভিযোগ বরাবর অস্বীকার করে আসছে পাকিস্তান। এর মানে, এবং ইউনুস সরকার এটা খুব গুরুত্বের সাথে প্রচার করছে, কারণ এটা ফরেন পলিসিতে যথেষ্ট গুরুত্ব বহন করে। যে বড় ঝামেলার পর এই প্রথম বাংলাদেশকে কেন্দ্র করে এই দুই দেশ হাসি মুখে হাত মেলালো। ইউনুস সামনে এরকম আরো অনেক মধ্যস্থতা করবেন। ইউনুস মিন্স ইউনুসের সাকসেসর যারা হবেন, এরপরে প্রধানমন্ত্রীর একটা ছবি গ্রহণ হতে পারেন। 12 ফেব্রুয়ারি যত কাছে আসছে তত যেন সংকট আরো ঘনীভূত হচ্ছে। আমাদের কাছে সবচেয়ে বেশি সন্দেহজনক মনে হচ্ছে গত 31 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ভারতের শোক বার্তা বয়ে এনেছিলেন আর সে দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি এসে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন এবং তার সেই শোক বার্তাটি তারেক রহমানের হাতে হস্তান্তর করেছেন। এই পর্যন্ত হলে কোনো সমস্যা ছিল না, খুবই ভালো ছিল। এবং শুধু ভারতই নয়, নেপাল, ভুটান, পাকিস্তান, অন্যান্য বিভিন্ন দেশ তাদের প্রতিনিধি পাঠিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শোক বার্তা জানানোর জন্য এবং শোক বইয়ে স্বাক্ষর করার জন্য। কিন্তু সন্দেহ খুব জমাট বেঁধে উঠছে যখন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই নিকটে, নকিং এট দ্য ডোর। গ্রামে একটা কথা প্রচলিত আছে, চুন খেয়ে যদি কারো গাল পুড়ে যায় তাহলে পরবর্তীতে ওই ব্যক্তি দই দেখলে প্রচন্ড ভয় পায়, ভীষণ ভয় পায়, যে না জানি এটাও মনে হয় সেই চুন। এটাকে সংক্ষেপে এইভাবে বলে যে দই খেয়ে গাল পুড়েছে, চুন দেখলে ভয় পাই। আমরা জানি 2014 সালের থেকে শুরু করেছিল। 2014 সালের নির্বাচনের আগে ঠিক এইভাবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুজাতা সিং তিনি বারবার বাংলাদেশে ছুটে আসছিলেন। ঘন ঘন এসে তিনি জাতীয় পার্টির সাথে বৈঠক করতেন, আওয়ামী লীগের সাথে বৈঠক করতেন। তাদের একটাই এজেন্ডা ছিল জাতীয় পার্টিকে নির্বাচনে আনা এবং বিএনপিকে নির্বাচন থেকে দূরে ঠেলে দেয়া, আর আওয়ামী লীগকে এই বলে শক্ত করা যে তুমি স্টিক দাঁড়িয়ে থাকো, আমরা তোমার পাশে আছি, তুমি নির্বাচন চালিয়ে যাও, বিএনপি আসবে না, জাতীয় পার্টি তার বিকল্প। 2018 সালেও ঠিক একই কাজ করেছে তারা। ওই সময় হোসেন মোহাম্মদ এরশাদকে তার বাসা থেকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে জোর করে ভর্তি করেছে এবং হসপিটালে গিয়ে এরশাদকে এই বলেছে যে কথা বললে এই যে ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে বিষ ঢুকিয়ে তোকে হত্যা করা হবে, কোনো কথা বলতে পারবি না, নির্বাচনে যাবি। পরে তাই হয়েছে, 2024 সালেও তাই হয়েছে। এই যে উলঙ্গ সমর্থন দিয়ে একটা দলকে এখানে তারা টিকিয়ে রেখেছিল, ঠিক সেইটারই আনাগোনা আমরা দেখতে পাচ্ছি। এস জয়শঙ্কর তিনি শুধু খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করতে আসেন নাই, শুধু তিনি ভারতের শোক বার্তা বয়ে আনেন নাই, তার অন্য কোনো এজেন্ডা আছে। কি তার এজেন্ডা? দেখুন এই যে এজেন্ডা, তিনি মূলত 3টা এজেন্ডা নিয়ে এখানে এসেছেন, বাংলাদেশে এসেছেন এবং তারেক রহমানের সাথে বৈঠক করেছেন। তারেক রহমানের কাছে তিনি এই 3টি প্রস্তাবই দিয়েছেন আপাতত ভারতের সামনে। এই 3টি প্রস্তাব ছাড়া, এই 3টি কাজ ছাড়া অন্য কোনো কাজ নাই। নাম্বার 1, শেখ হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কের উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে, দুদেশের সম্পর্কে যে টান টান উত্তেজনা, যে কোনো মূল্যে এই টান টান উত্তেজনা স্তিমিত করতে হবে, হ্রাস করতে হবে। এর জন্য তারা এখানে যে পলিসি গ্রহণ করা দরকার সেই পলিসি গ্রহণ করবে। এখন এটা তো মুখের কথায় তো আর চিরা ভিজবে না। ভারত
কখনোই এদেশের মানুষের পাশে দাঁড়িয়ে এই উত্তেজনা হ্রাস করবে না, যেহেতু তারা বুঝতে পেরেছে যে ইন্ডিয়া বিরোধী একটি ভয়েস এখানে রেইজ হয়েছে। এখন তারা ওই পিছনের চোরাবালি পথ দিয়ে, যে দেশের শাসক গোষ্ঠীকে দিয়ে তাদের উপরে হামলা করতে হবে, তাদের উপরে হামলে পড়তে হবে এদেশের শাসক গোষ্ঠীর মাধ্যমে, অর্থাৎ ডান্ডা দিয়ে ঠান্ডা করার পলিসি তারা এখানে গ্রহণ করেছে। তাদের দ্বিতীয় নাম্বার যে এজেন্ডা তারেক রহমানের সামনে পেশ করেছেন, পরিষ্কার করে বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। পরিষ্কার দাবি। এখন আপনারা হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন যে এটি আপনার বানানো কথা, আপনি এটি কোথায় পেয়েছেন? না, এর পক্ষে শক্ত প্রমাণ আছে, আমি সেই প্রমাণ আপনাদেরকে দিচ্ছি। আর তৃতীয় নাম্বারে হচ্ছে এই দাবি বাস্তবায়ন করতে গিয়ে, এই প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে গিয়ে আগামী সংসদ নির্বাচন 12 তারিখের পরিবর্তে প্রয়োজনে পেছানো লাগতে পারে, পিছাতে হবে। কারণ যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসলে তাদের এই মুহূর্তে প্রিপারেশন নাই, কিভাবে কি করা যায় তাদের প্রিপারেশনের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। এই 3টি দাবি তারেক রহমানের কাছে তারা পেশ করেছে। এখন এইটাকে আমরা, এটি কিন্তু একেবারে যে এটি ঘটেইছে এমনটি আপনারা ধরে নেওয়ার কোনো সুযোগ নেই, এই ভুলটুকু বোঝার আপনাদের কোনো অবকাশ নাই, আপনারা দয়া করে ভুল বুঝবেন না। এটি জাস্ট পারিপার্শ্বিকতা বিচার বিশ্লেষণ করে আমি বলছি, এবং এটি বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরাও কিন্তু এই কথাটি বলছে। কারণ তার কয়েকদিন আগে আপনারা জানেন উসমান হাদির বিষয়কে কেন্দ্র করে তাকে হত্যা করে, তো হত্যাকারীরা শোনা যাচ্ছে ভারতে পালিয়ে আছে। এখন আজকে একটি নিউজ বের হয়েছে, ইলিয়াস হোসেন, এই যে দেখুন, তিনি একটি পোস্ট দিয়েছেন যে উসমান হাদির যে হত্যাকারী ফয়সাল, সে বাংলাদেশের ভিতরে আছে এবং তার সর্বশেষ মোবাইল ডিভাইসের যে লোকেশন সেটি শো করছে ডিওএসএস, এই যে মিরপুর ডিওএসএস, এবং যে বাসার লোকেশনটা শো করছে এই বাসা হচ্ছে একজন ব্রিগেডিয়ার জেনারেল। তাহলে বুঝতে পারছেন। আর এর সাথে 16 কলা পূর্ণ হয়েছে। আপনারা জানেন যে 2 দিন আগে এই ফয়সালের একটি ভিডিও ভাইরাল হয়েছে, তিনি লাইভে এসে তার জবানবন্দি দিচ্ছেন। তিনি বলছেন যে আমি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নই, এবং মজার ব্যাপার হচ্ছে ওখানে তিনি বলেছেন যে আমি এখন দুবাইতে আছি, দুবাই থেকে এই ভিডিও করছি। কিন্তু এখানেও যারা রাজনীতি বিশেষজ্ঞ, যারা ভিডিও বিশ্লেষক, এই যে ফ্যাক্ট ফাইন্ডার যারা চেক করে, এরা এই ভিডিওটা বিশ্লেষণ করে বলছে যে সে যে ভিডিও করছে তার গায়ে খুব শীতের কড়া হুডি, অত্যন্ত পুরু হুডি তার গায়ে, আর অপরদিকে মুখে বলছেন তিনি দুবাইতে আছেন, অথচ দুবাইতে এই সময়ে শীত নাই। তাহলে ইলিয়াসের ওই কথার সাথে কিন্তু মিলে যাচ্ছে, যেহেতু ইলিয়াসের কিন্তু প্রচুর সোর্স আছে। তো এইরকম পরিস্থিতিতে যখন এটা হলো, এই যে উত্তেজনাটা বৃদ্ধি পেল, ইনকিলাব মঞ্চ, তারপরে ডাকসুর নেতৃত্বে ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের ওই সময়ে আপনারা জানেন যে ভারতে বাংলাদেশের হাইকমিশনের উপরে সেখানে তারা অগ্নিসংযোগ করেছে, তারা ভাঙচুর করেছে, তারা বাংলাদেশের হাইকমিশনকে হত্যার হুমকি দিয়েছে। তখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রণয় ভার্মাকে ডেকে তলব করে এটি ব্যাখ্যা চেয়েছে। তো এই সময়ে কিন্তু তৌহিদ হোসেন ব্রিফ করতে গিয়ে একটি কথা পরিষ্কার করে বলেছেন যে ভারত এখন আমাদেরকে নির্বাচন শেখাতে চায়, তারা এতদিন নির্বাচনের ব্যাপারে কোনো নাক গলায় নেই, এখন আমরা যখন একটা ভালো নির্বাচন করতে যাচ্ছি তখন তারা আমাদেরকে নির্বাচনের সবক দিচ্ছে, আমাদেরকে নসিহত করছে। আমরা তো তাদের নসিহত শুনতে রাজি নাই, তাদের নসিহত আমাদের দরকার নাই। তার মানে কি? তার মানে তারা ওই এজেন্ডা নিয়ে লেগেছে। তাহলে কি মেলে? তৌহিদ হোসেনের ওই কথা এবং তারেক রহমানের সাথে এই যে কথাটি উঠছে কিন্তু মিলে যাচ্ছে। যাই হোক, এর ভিতরে অত্যন্ত ভালো খবর যেটা, সেটা হচ্ছে জামাত আমিরের নেতৃত্বে আজকে আমি যখন এই ভিডিও করছি 1 জানুয়ারি 2026 সাল, জামাত আমিরের নেতৃত্বে প্রতিনিধি দল তারেক রহমানের সাথে তার গুলশানের কার্যালয়ে দেখা করেছেন, কথা বলেছেন, সৌহার্দ্যপূর্ণ আলাপ হয়েছে। রাজনীতিতে এটি অত্যন্ত ইতিবাচক একটি দিক। এবং জামাত আমির ডক্টর শফিকুর রহমান তিনি বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদেরকে তিনি বলেছেন অনেক বিষয়ে আলাপ হয়েছে, এমনকি আমরা একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য উভয় দলই সম্মত হয়েছি যেন একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়। আর আগামী নির্বাচনে ভোট গ্রহণের পরে, ফলাফল ঘোষণা হওয়ার পরে আমরা আবার বসে আমরা যেই ক্ষমতায় আসি আমরা সবাইকে নিয়ে 5 বছরের জন্য দেশের জন্য একটা জাতীয় সরকার গঠন করব। চমৎকার একটা ইঙ্গিত কিন্তু দিয়েছেন। তার মানে এটা নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসলে কি করবে সেটা আমরা জানি না, বিএনপি এটি করবে কিনা, কিন্তু জামাত ইসলামের নেতৃত্বে যে জোট, এই জোট যদি ক্ষমতায় আসে তাহলে এটি নিশ্চিত যে বিএনপিকে সহ একটি জাতীয় সরকার গঠন করবে। আসসালামু আলাইকুম। নতুন বছরের শুভেচ্ছা। বছরের প্রথম দিনে একটা আলোচনা সবাই মুখে মুখে, অথচ আলোচনাটা হওয়া উচিত ছিল বেগম খালেদা জিয়াকে নিয়ে। গতকালই আমরা ওনাকে বিদায় দিলাম, কিন্তু ওনার কথা ভুলে আজকে দেখেন পত্রপত্রিকায় সব জায়গায় একই আলোচনা, যে গোপনে কি কথা বলল। হ্যাঁ, আমাদের জামাতে ইসলামের আমির সাহেব গোপনে কথা বলছে ভারতের কূটনৈতিকদের সাথে, একজন কি দুজন জানি না কয়জন ছিল। আর এই দেখাটা হয়েছে ওনাদের, উনি যখন অসুস্থ ছিল, ওনার যখন ওপেন হার্ট সার্জারি হলো, ওই টাইমে অনেক রাষ্ট্রদূত ওনার সাথে দেখা করতে গেছিল, এর মধ্যে ভারতের ওনারাও গেছিল। কিন্তু সবাইটা জানলো, আমরা ভারতেরটা জানি নাই, এই ব্যাপারটা গোপন হয়ে গেছে। এখন দেখেন গোপন জিনিসের প্রতি মানুষের ভীষণ আকর্ষণ। আমার এক বন্ধু আছে, তাকে যখনই বলি দেখা করতে আয়, ও বাহানা ধরে, রাস্তা জ্যাম, এটা সেটা, আসতে চায় না। তখন আমি একটু চালাকি করি, আমি আয়, একটু গোপন কথা আছে তো, টেলিফোনে কওয়া যাইব না, বাসায় আয়।
বিশ্বাস করেন 2 ঘন্টার মধ্যে চলে আসে। কারণ ওই যে গোপনের আকর্ষণ। এখন পত্রপত্রিকায় লেখা হচ্ছে গোপন কথাটা, যে ভারতের সঙ্গে জামাতে আমিরের কথা হয়েছে গোপনভাবে। এই গোপনের আকর্ষণে চারিদিকে আলোচনা, এবং এখানে একটা যুক্তি দাঁড় করাচ্ছে। সেই যুক্তিটা কি, এই যে জাতীয় পার্টির GM কাদের সাহেব ভারতে গেছিল, উনি যখন এয়ারপোর্টের নামে তখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল কি কথা হয়েছে, উনি বলছে কথা বলা যাবে না, কি কথা হয়েছে বলা যাবে না, মানে গোপন। যার জন্য ওই কথাটা আজও আলোচনা হয়, আমার মনে হয় আগামীতেও আলোচনা হবে। ঠিক তেমনি এটার সাথে তুলনা কইরা যে জামাতের আমির সাহেব তাহলে কেন গোপন করলো। এখন দেখেন এখানে প্রশ্ন হচ্ছে, জামাতের আমির সাহেব কি গোপন করতে চাইছে? GM কাদের সাহেব কিন্তু দেখা করতে গেছিল কার সাথে? ভারতের সঙ্গে, ওনাদের কূটনৈতিকদের সঙ্গে দেখা কইরা এয়ারপোর্টে নামছে। সাংবাদিকরা দাঁড়ায় ছিল কি আলাপ হইলো জানার জন্য, ওনাকে জিজ্ঞেস করছে। কিন্তু এখানে অসুস্থ মানুষকে দেখতে গেছিল, এবং কারা কারা গেছিল এগুলো প্রচার করার দায়িত্ব কাদের? নিশ্চয়ই আমাদের সাংবাদিকদের। আমাদের সাংবাদিকরা কেন এটা প্রচার করতে পারলো না? সবাইটা প্রচার করলো, গোপন থেকে গেল ভারতেরটা, এবং ওনারাও বললো না। ওনারা কি বলছে, এটা কিভাবে প্রকাশ পাইলো? এখন দেখেন এটা প্রকাশ পাইছে 31 তারিখ, মানে বছরের শেষ দিনে একটা ইন্টারভিউ আসছে রয়টার্স পত্রিকায়, এবং ওই পত্রিকায় অনেক আলাপ আলোচনা হয়েছে। ওই আলাপ আলোচনার মধ্যে বিদেশিদের সঙ্গে আপনাদের কেমন সম্পর্ক হবে, ভবিষ্যতে কেমন দেশ গঠন করতে চান যদি ক্ষমতায় আসেন। জামাতের আমির সাহেব বলছে যে আমরা যৌথভাবে একটা জাতীয় ঐক্য গঠন করতে চাই, এবং ওইভাবেই দেশটা পরিচালনা করতে চাই সবাইকে নিয়ে। এই কথাবার্তার মধ্যে আবার ওই যে ভারতের কূটনৈতিকরা যে দেখা করছে গোপনে, সেই প্রশ্নটা চলে আসছে। এখন কথা হলো কি জানেন, দেখেন রয়টার্স যদি এই সাক্ষাৎকারটা না নিত, আর ওই সাক্ষাৎকারে যদি আমির সাহেব নিজে থেকে না বলতো, হ্যাঁ উনি নিশ্চয়ই বলছে, উনি গোপন করতে চায় নাই। গোপন করতে চাইলে তো গোপন করতোই। উনি নিজেই বইলা দিছে যে আমাদের সঙ্গে যারা যারা দেখা করছে সব আমরা ওপেনে করতে চাই, গোপনে কিছু রাখতে চাই না। 2 জন দেখা করছিল বা 1 জন দেখা করছিল ভারতের কূটনৈতিক আমার সঙ্গে, সেটাও আমি বলতে চাই, এবং ওইটা উনি প্রকাশ করছে বলেই তো আমরা জানতে পারছি। আর রয়টার্স যখনই প্রকাশ করলো তখনই বাংলাদেশের সমস্ত পত্রিকায় এটা হেডলাইন হয়ে চলে আসলো যে কি কথা বললো গোপনে। উনি রয়টার্সের কাছে যদি প্রকাশ না করতো আমরা জানতে পারতাম না, যেভাবে আমরা এখনো জানি না কিন্তু GM কাদের সাহেবের সাথে কি কথা হয়েছে। উনি তো এই কথা প্রকাশ করেন আজ পর্যন্ত, যার জন্য আমরা জানতে পারি নাই। ডাক্তার শফিকুর রহমান সাহেব প্রকাশ করছে, যার জন্য আমরা জানতে পারছি। এর মধ্যে দেখেন ওনাদের নিজেদের মধ্যে একটা গন্ডগোল লাগছে, এরকম একটা খবর চারিদিকে ছড়ায় গেছে। চরমনায় পীর সাহেব অনেক রকম প্রশ্ন তুলে ধরছে, চরমনায় পীর সাহেব ওনাদের সঙ্গে থাকবে না, কেন থাকবে না? এইটাও আবার দেখেন ওই একটা গোপন ব্যাপার। এখানে একটা অভিযোগ করা হয়েছে, চরমনায় পীর সাহেব অভিযোগ করছে যে ওনারা সবকিছু একা একা সিদ্ধান্ত নিয়ে নেয়, অনেক সিদ্ধান্ত ওনারা প্রকাশ করে না, মানে ওনাদের সঙ্গে আলোচনা করে না। আমার মনে হয় এই ব্যাপারটা ঘটছে কখন জানেন, যখন এনসিপি ইন করলো। এনসিপি ইন করার আগ পর্যন্ত কিন্তু এই ধরনের আলোচনা আসে নাই। এনসিপি যখনই এখানে ইন করলো 30টা সিট পাইলো, আর চরমনায় পীর সাহেব বহুদিন যাবৎ, আমাদের বহুদিন বলতে এই 1.5 বছর যাবৎ জামাতে ইসলামের সঙ্গে, ওনার সিট কয়টা? 35টা। এখানে কি একটা বৈষম্য দেখা দিছে? এখানে কি তর্কের জন্ম দিল? হ্যাঁ, এখানেই তর্কের জন্ম দিছে যে আমরা আপনার জন্য কি না করছি, আপনার সঙ্গে এই যে জামাত ইসলাম সহকারে 8টা দল এবং একটি ভোটের বাক্স, ইসলামিক ভোটের বাক্স, একটি ভোটের বাক্সতে যে নিয়ে আসলাম, আমাদের কি অবদান ছিল না? নিশ্চয়ই আমাদের অবদান ছিল, এবং এটাই সত্যি কথা, চরমনায় পীর সাহেবের অবদান ছিল। আর ওই জায়গা থেকে একটা ক্ষোভ প্রকাশ করতেই পারে। কিন্তু এখানে প্রশ্ন হয়েছে, দেখেন ইঞ্জিন যেদিকে যাবে বগিকে সেদিকেই যাইতে হবে। হ্যাঁ, আপনারা কি মনে করেন না একবারও যে জামাত ইসলাম ছিল বলেই এই 8 দলের ঐক্য হয়েছে, যেটা এখন 12 দলের রূপ নিছে? এই ঐক্যটা কিভাবে হয়েছে? জামাতে ইসলামের কারণেই। ইঞ্জিন তো একটাই থাকতে হয়, আর সবাইকে বগি হইতে হয়, ওইটুক শ্রদ্ধা ভক্তি রাখতে হবে। হ্যাঁ, ডাক্তার শফিকুর রহমান স্যারের প্রতি ওই ভক্তি শ্রদ্ধা রাখতে হবে। উনি না বুঝাতো আর এনসিপি কে নেয়। আজকে যদি এনসিপি না থাকতো, আজকে যদি বীর বিক্রম কর্নেল অলি সাহেব না আসতো, জামাতের শক্তি কি এতটা বৃদ্ধি পাইতো? নিশ্চয়ই না। ওনাকে ওনার মতো রাজনীতি করতে দেন। একজনকে তো মুরব্বী মানতে হবে। সবাই মুরব্বী হইতে চাইলে হয় না স্যার, সবাইকে তো মুরব্বী হইতে চাইলে প্রবলেম হয়ে যায়। একজনের পিছনেই তো নামাজ পড়তে হয়। এই যে বেগম খালেদা জিয়ার যে জানাজাটা হইলো, ওই জানাজার একটা ছবি আপনাদেরকে দেখাই, এই ছবি দেখে আপনারা বুঝতে পারবেন। দেখেন যে মানুষটি সামনে দাঁড়ায় আছে, খুবই সাধারণ পোশাক, উনি বায়তুল মোকাররমের খতিব সাহেব, উনি সামনে দাঁড়ানো, আর ওনার পিছনে কারা দাঁড়ানো? দেশের সমস্ত বড় বড় মাথা, সমস্ত বড় বড় ডিগ্রিধারী, নোবেলধারী এবং দেশ বিদেশের অনেক কূটনৈতিক। এই জানাজার মধ্যে এত গুণী লোক থাকার পরও কেন ওই মানুষটি, যে মানুষটি অতি সাধারণ পোশাকের সামনে আর সবাই পিছনে, এটা কিসের ইঙ্গিত করে? এটা এই ইঙ্গিত করে যে ইসলাম সবাই উপরে। হ্যাঁ ভাই, ইসলামই সবাই উপরে। যে লোকটি ইমামতি করতেছে তার পিছনেই সবাইকে দাঁড়াইতে হবে। কেন কথাটা বললাম? যে আপনারা তো ইসলামিক রাজনীতি করেন, আপনারা সবাই ইসলামিক মাইন্ডের, তাহলে আপনারা একজনকে ইমাম মাইনা সবাই পিছনে দাঁড়ান, ভিতরে যা কিছু থাকুক
এখন সমালোচনা করার সময় না। আর এখন কেন সমালোচনা করতেছেন, এখন কেন এগুলো আলাপ করতেছেন, এটাও বুঝি আমরা, এটাও বুঝি। দেখেন বেগম খালেদা জিয়া গতকাল কি আমরা ওনাকে বিদায় দিলাম, এখন আলোচনা কি চরমনায় পীর সাহেব চলে যাইতেছে, ওনাদের ঐক্য ভাঙ্গা যাইতেছে, ওনারা গোপনে কথা বলছে ভারতের সঙ্গে, তাহলে ওনারা প্রকাশ্যে তো ভারতের বিরুদ্ধেও কথা বলে না। হ্যাঁ, ডাক্তার শফিকুর রহমান স্যার প্রথম থেকে এই পর্যন্ত ওনার বক্তব্যগুলো আপনারা ফলো করেন, উনি কখনোই সরাসরি ভারতের দিকে এমন কোনো কথা বলে নাই যেটা নিয়ে আপনি বিতর্ক করতে পারবেন। উনি সবসময় বলে আসছে আমাদের সম্পর্ক হবে সমানে সমানে, তুমি যদি বলো নাও আমি বলবো দাও, তুমি যদি বলো নেন আমি বলবো দেন। আমাকে আপনি ওই যে নির্বাচনে জিতায়া দিবেন বা টাকা পয়সার লোভ দেখায়া বা আমাকে ক্ষমতায় আইনা দিবেন, এরকম ক্ষমতা আমরা চাই না। হ্যাঁ ভাই, জামাত ইসলাম এরকম ক্ষমতা চাইতেই পারে না। বিদেশের উপরে ভর করে উনি নির্বাচন করবে হইতেই পারে না, আমি বিশ্বাস করি না। ওনাদের বিশ্বাস কাদের উপরে? আমাদের উপরে ভরসা কইরা, এই জনগণের উপরে ভরসা কইরা ওনারা রাজনীতি করে। বাংলাদেশকে ওনারা নিশ্চয়ই ভালোবাসে ভাই। ওনারা যদি বাংলাদেশের সাথে বেইমানি করে আপনারা প্রমাণ আইনা দেন। ওই গোপনে একটু কথা বলছে না কি বলছে, ওরা বলছিল গোপন রাখতে, উনিই তো প্রকাশ করছে। ওই ইন্টারভিউতে যদি উনি প্রকাশ না করতে পারতো তাহলে কি আপনারা জানতে পারতেন না। দেখেন ভাই ব্রাদার, আমি প্রথম থেকেই বলে আসতেছি যে এই মানুষটিকে মানে ডাক্তার শফিকুর রহমান স্যারকে আমি বিশ্বাস করতে চাই ভাই। হ্যাঁ, আমি 95% বিশ্বাস করতে চাই। 5 ভাগ রাইখা দিলাম। হ্যাঁ, 5 ভাগ আমরা বিচার করব নির্বাচনের পরে, ফলাফলের পরে। ফলাফল কি হবে উপরওয়ালা জানে। তবে আমি একটা জিনিস মনে করি, জামাত ইসলামের বা ইসলামিক মাইন্ডের যারা সবাই একসাথে আছেন এবং এনসিপি, আপনাদের হারাইবার কিছুই নাই, কিছু নাই। আপনারা ক্ষমতায় গেলে যা করতে পারবেন, বিরোধী দলে থাকলেও তাই করতে পারবেন। কারণ কি জানেন, আমাদের দেশে কোনো বিরোধী দল ছিল না, কোনো পাহারাদার ছিল না, সব ছিল চামচা, হ্যাঁ, গৃহপালিত, যার জন্য সরকার যা ইচ্ছা তাই করতে পারতো। এখন যে সরকারই আসুক না কেন যা ইচ্ছা তাই করতে পারবে না, কারণ এবার সংসদে পাহারাদার আছে ভাই, পাহারাদার আছে। এই যে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সঙ্গে আরো 6 জন নারী, ওরা আমার মেয়ের বয়সী। যাই হোক, আমি ওদেরকে শুধু এইটুক কথা বলতে পারবো, তোমরা অনেকেই মনে করতেছো, হ্যাঁ, তোমরা অনেকেই মনে করতেছো যে আমরা ভেটো দিছিলাম, আমরা জামাত ইসলামের সঙ্গে যাইতে চাই নাই, যার জন্য আমরা ওইখান থেকে সইরা আসছি, মানে এনসিপি থেকে সইরা আসছি। এনসিপি থেকে সইরা আইসা শূন্য হয়ে যাবা ভাই, শূন্য হয়ে যাবা। আর তোমরা এটা মনে করো না তোমরা সইরা আসছো। হ্যাঁ, খুব কায়দা কইরা টেকনিক্যালি তোমাদেরকে এমন সিচুয়েশনে ফালাই দিছে যে তোমরা নিজে থেকেই বলো যে আমরা ওইখানে যাবো না। কারণ কি জানেন ভাই ব্রাদার, ওনাদেরকে নেওয়া হবে না। যেমন নেওয়া হয়নি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে, যেমন নেওয়া হয় নাই মাহফুজ আলমকে, এদেরকে কিন্তু নেওয়া হয় নাই কারণ এই দুজন সরকার থেকে বাইরে আসছে। এদের উপর অনেক অভিযোগ আছে ভাই, অভিযোগ আছে। এই অভিযোগ সহকারে এমন মানুষকে তারা নিতে চায় না, নিতে পারে না, ওদের সিস্টেমের মধ্যেই নাই ভাই। এটা একটা ক্যাডার ভিত্তিক দল ভাই, এই জামাতে ইসলাম। আপনারা দেখেন না, 1.5 বছর যে একজন নিজের অঞ্চলে নিজের এলাকায় নির্বাচনের জন্য রাত দিন খাইটা বেড়াইতেছে, সেই লোককে যখন বললো তুমি বৈশা পড়ো, এখানে নাহিদ ইসলাম দাঁড়াবে, এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি দাঁড়াবে, এখানে সার্জিস দাঁড়াবে, সঙ্গে সঙ্গে ওই লোকগুলা কিন্তু ভাই এই যে 1.5 বছর পরিশ্রম করলো, ওই লোকগুলা সঙ্গে সঙ্গে বৈশা পড়তেছে এবং নিজেরা কান্না করে আল্লাহর কাছে দোয়া করতেছে। কাদের জন্য? যাদেরকে এই যে দল থেকে বাছাই করে দেওয়া হলো তাদের জন্য। কোনো রকম মারামারি, কাটাকারি, ধরাধরি, কোনো রকম বিতর্ক দেখেন নাই। তার মানে এটা একটা ক্যাডার ভিত্তিক দল। জেনারেল যেটা হুকুম করবে সেটাই ভাই মাঠ পর্যায়ে পালন করবে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।